হ্যালো এইচএসসি 26-এর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এসিপি পাওয়ার প্লে 2025 সালের, তবে 26 ব্যাচের আজকের এই চমৎকার একটি মুহূর্তে, চমৎকার এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে এসিপি পাওয়ার প্লে না, মূলত হচ্ছে আমি ইংলিশ ক্লাস সায়েন্স পাওয়ার প্লেতে নিব। সো পাওয়ার প্লেতে আদৌতে ইংলিশ ক্লাস কতটুকু বেসিক থেকে হবে, কতটুকু কম্প্যাক্ট হবে এবং কত সুন্দর হবে, সেইটার একটা মোটামুটি তোমরা ধারণা আজকে ক্লাসটা করলে পাবা। সো 26 ব্যাচ তোমরা দেখেছো ইতোমধ্যে। 25 ব্যাচের সবচেয়ে বড় ধস যেটা হয় সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্টে। আমরা যদি ইন জেনারেল বলি, কারণ আমরা সায়েন্স কমার্স আলাদা করলাম না। সো এইটা একটা অশনি সংকেত যে, এবং আমরা দেখেছি কুমিল্লা বোর্ডে ফেল করার হার ছিল প্রায় 52%। এটার কারণ আদৌতে আমার কাছে মনে হয় না যে ইংলিশ সাবজেক্ট কঠিন, বরং ব্যাপারটা এটার চেয়ে আমার মনে হয় যে আমরা গ্রুপের সাবজেক্টকে যতটা প্রায়োরিটি দেই, যত ইম্পর্টেন্স যেই, আমরা যতটা আসলে এটাকে সিরিয়াসলি নেই, আমরা আসলে ইংলিশ সাবজেক্টটাকে তেমনভাবেই নেই না। এবং সেটারই ফলাফল আমরা 25 ব্যাচের এইচএসসি রেজাল্টে দেখতে পেয়েছি। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মতামতটা বেশিরভাগ ছিল যে ভাই প্যাসেজগুলো হয়তো কমন ছিল, প্রশ্নগুলো কঠিন ছিল না, বাট আমরা এগুলোতে গুরুত্ব দেই নাই, আমরা সুন্দরভাবে একটা রিভিশন দেই নাই, যার কারণে আমাদের ফলাফলের ধস নেমেছে। সো সেই ফলাফলকে আমরা যদি একটা দৃষ্টান্ত হিসেবে নেই, আমাদের লার্নিংয়ের জায়গা হিসেবে নেই, তাহলে বলবো যে 26 ব্যাচের জন্য সবথেকে বড় ম্যাটার, সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে ইংলিশকে সিরিয়াসলি নেওয়া। বিকজ ইউল হ্যাভ টু সিট ফর এক্সামস টুয়াইস, এবং তোমাকে দুইবার পরীক্ষায় বসতে হবে, 200 মার্কের পরীক্ষা দিতে হবে। ব্যাপারটা এইরকম না যে বাকি সকল সাবজেক্টের 100 মার্ক করে পরীক্ষা, ইংলিশে হয়তো 50 মার্ক। ব্যাপারটা এমন না, যেহেতু এখানে তোমাকে 200 মার্কের পরীক্ষা দিতে হবে এবং এখানে ফেইলের হার সব থেকে বেশি, প্রশ্ন অনেক বেশি ভ্যারিয়েশন থাকে এখানে, তাই এটাকে সিরিয়াসলি নেওয়ার কিন্তু এখনই উপযুক্ত সময়। সো যারা আছো একটু জানাও তোমরা কে কোথা থেকে আছো, কেমন আছো, পড়াশোনা কেমন চলছে, সেইটা একটু আপডেট জানাও। আমাদের সাথে প্রায় 200 জন স্টুডেন্ট লাইভে ক্লাস করছে। সো সবাই একটু ভ্যাকে তোমরা জানাও তোমাদের পড়াশোনার কি অবস্থা, কি হাল, সেটা জানাও। তারপরে আমরা আমাদের মূল পর্বে আলোচনা শুরু করে দিব। আর আরেকটা কাজ একটু সবাই করো খুব দ্রুত গতিতে, কারণ এই রেকর্ডেড পাওয়া যাবে পরে। হ্যাঁ, এই ক্লাসগুলো আমাদের ইউটিউবে রেকর্ডের আকারে পাবা, আমাদের ফেসবুকেও থাকবে। ফেসবুকে জানো তোমরা 30 দিনের বেশি থাকে না লাইভ ক্লাস। সো ইউটিউবে আমাদের ক্লাসগুলো থাকবে। সবাই একটু যেই কাজটা করবা, একেবারেই এটা ভাইয়ার পক্ষ থেকে তোমাদেরকে বলা, সেটা হচ্ছে তোমরা এই ক্লাসটাকে যার যার কলেজের গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করতে পারো, চাইলে নিজের টাইমলাইনে শেয়ার করতে পারো, যেন পরবর্তীতে এই ক্লাসটা তোমার খুঁজে পাওয়াটা কঠিন হয়ে না যায়। কারণ আমাদের পেজের মধ্যে প্রতিদিনই ক্লাস হয়, প্রতিদিনই বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট যায়। সো ইউ মে নট গেট ইট লেটার। সো যেটা বলবো, তোমার কাছাকাছি মানে এইটাকে রাখার চেষ্টা করো। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে পড়াশোনা, মাশাল্লাহ, এটা খুবই ভালো, শুনে খুব ভালো লাগছে। ওকে, আচ্ছা আমরা তাহলে ক্লাসটা শুরু করি। হ্যাঁ চলো তাহলে আমরা আর বিলম্ব না করে, আমরা ক্লাস মোটামুটি তোমরা শেয়ার করে দিয়েছো, আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই, শেয়ার করে আমিও ক্লাসে ঢুকে যাই, ঠিক আছে? সো আমিও দিলাম আমার গ্রুপে শেয়ার করে। সো তোমরাও যার যার মতো করে তোমাদের গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? আমি আমার প্রাইভেট গ্রুপ ইংলিশ উইনার 5-এও শেয়ার করে দিলাম, কারণ তারাও অনেকেই আমাদের পাওয়ার প্লে স্টুডেন্ট, তাই না? সো তারা যুক্ত হবে, আমি আমার যেই গ্রুপগুলো আছে আমি শেয়ার দিয়ে দিলাম। ওকে চলো তাহলে লেটস স্টার্ট আওয়ার সেশন। ওকে, খুব বেশি একটা ভালো না ভাইয়া। হ্যাঁ, এই যে এটা প্রশ্ন করেছে কি, মিম বলেছো খুব একটা ভালো না। মিম ভালো না হলে কিন্তু এইটা যেন দীর্ঘদিন যাবৎ না চলে, এইটা খেয়াল রাখতে হবে। তোমার এই ভালো না অবস্থাটা যদি শেষ পর্যন্ত আরও 2-2.5 মাস চলে, এমন একটা টাইমে এবং সিচুয়েশনে তুমি এগিয়ে পড়বা যেখানতে আসলে কামব্যাক করার মতো সময় বা সুযোগ কোনোটাই আর থাকবে না। সো ইট ইজ হাই টাইম ইউ টুক দ্য রাইট স্টেপস। ওকে,
সো চলো, সো এই ভালো লাগা না লাগার জায়গা থেকে ভালো লাগায় আসার জন্য আমি মনে করি তোমার জন্য একটা বেস্ট ডিসিশন হতে পারে বন্দি পাঠশালার পাওয়ার প্লে। সেটা হোক তুমি আর্টসে হও বা কমার্সে হও বা সায়েন্স হও, ইউ ক্যান চুজ ইউর বেস্ট ওয়ান। চলো আমরা আমাদের আলোচনায় আমরা ঢুকি। ওকে, আমরা আজকে এইচএসসি ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মডিফায়ার। ওকে, মডিফায়ারে কিভাবে তোমরা সহজে কনসেপ্টগুলো ক্লিয়ার করবা, কিভাবে আসলে শর্টকাট দেখে চাইলে অ্যান্সার করতে পারবা, এই মূল ব্যাপারটা আমরা আসলে আজকে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু মডিফায়ার মোটামুটি একটা বড় কনসেপ্ট, এখানে দুইটা পার্ট আছে, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আমরা একটা পর্ব নিয়ে আজকে ক্লাস আলোচনা করব এবং আমরা পরবর্তী ফ্রি ক্লাসগুলোতে আমরা মডিফায়ারের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং সেখানে আমরা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। আজকের ক্লাসটাকে আমি মোটামুটি কয়েকটা ধাপে সাজিয়েছি। আমি যদি ধাপটাকে বলি যে এটাকে আমি কয়েকটা ধাপ বলবো। প্রথমত আমরা প্রত্যেকটা টাইপকে আলাদা আলাদা অ্যানালাইসিস করেছি, অর্থাৎ তোমার জন্য কোন কোন টপিকগুলো থেকে প্রি মডিফায়ার বিগত 7-8 বছরের প্রশ্ন এসেছে তা আমি সংযুক্ত করেছি। তুমি যেন একদম হারিয়ে না যাও, এই কয়েকটা টপিক পড়লে তোমার ক্লিয়ার হয়ে যাবে, এইরকম অ্যানালাইসিস করেছি। 2 নাম্বার, আমরা প্রত্যেকটা কনসেপ্টের বেসিক আলোচনা করেছি, তার সাথে সাথে প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন আমরা সলভ করব। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন তার মানে দেখো, তুমি যেই টাইপটা পড়বা আজকের ক্লাসে, যেই টাইপটাই শিখবা, ওই টাইপে কত কত প্রশ্ন এসেছে কোন কোন বোর্ডে কোন কোন সালে, প্রত্যেকটা টাইপকে আমি আলাদা করে দিয়েছি যেন ওই প্রশ্নটা অ্যানালাইসিস করার সাথে সাথে ওই রিলেটেড কোয়েশ্চেন সব তুমি বুঝে ফেলো। সো প্রত্যেকটা টাইপ তার কোয়েশ্চেন, প্রত্যেকটা টাইপ তার কোয়েশ্চেন, যেন তুমি একদম 10টা টাইপ পড়ে এর পরে গিয়ে প্রশ্ন সলভ করে বুঝতেছো না যে কোনটা থেকে কোন টাইপটা আসছে। সো আমি প্রতিটা টাইপের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে ওই টাইপ ওয়াইজ প্রশ্নগুলোকে সাজাইছি। ঠিক আছে, আশা করছি আমরা শুরু করতেছি, একটা সুন্দর জার্নি আমাদের হবে এইটা প্রত্যাশা করতেছি। এবং তোমাদের যখন এঙ্গেজমেন্ট বাড়বে, তোমরা যখন জিনিসটা জানার আগ্রহ বাড়াইবা, তখন আমাদের এই পুরো সেশনটা একটা জ্ঞানগর্ভ আলোচনায় পরিণত হবে। ওকে, চলো আমরা আর বিস্তারিত না বলি। ওকে, চলো আমরা কি প্রশ্নটা দেখবো যে মডিফায়ার আসলে আমাদের এইচএসসি সেকেন্ড পেপারের কততম প্রশ্নে আসে। মডিফায়ার আমাদের প্রশ্নের 6 নং প্রশ্নে থাকবে। এইখানে মোট তোমরা একটা প্যাসেজে গ্যাপ পাবা 10টা এবং এই 10টা সঠিক উত্তরের জন্য তোমার মার্ক থাকবে 5 মার্ক। ওকে, এইটা যদিও আগে 10 মার্ক ছিল শর্ট সিলেবাসে, এইটা এখন তোমরা পাচ্ছ 5 মার্কে। তাহলে চিন্তা করো যে তুমি যদি 10টা গ্যাপ সঠিকভাবে ওয়ার্ড দিয়ে পূরণ করতে পারো, জাস্ট 10টা গ্যাপে 10টা ওয়ার্ড বা 10টা ফ্রেজ, ওই 10টার জন্য তুমি 5 মার্ক পুরোপুরি পেয়ে যাবা। এইখানে আরেকটা জিনিস মনে রাখা লাগবে, মডিফায়ারে কিন্তু আমাদের উত্তরগুলো ভ্যারি করে। তার মানে কেউ যদি এই জায়গায় ধরো টল বলে, কিন্তু অন্যজন যদি সে জায়গায় টল না বলে স্মল বলে, উত্তরগুলো মিলানো যায়। অর্থাৎ এইখানে শব্দের ভ্যারিয়েশন পসিবল। ওকে, এইটা মাথায় রাখবা যে আমাদের মডিফায়ারে শব্দের ভ্যারিয়েশন পসিবল। ওকে, আসো আমরা একটু বিগত বছরের একটা প্রিভিয়াস কোয়েশ্চেন দেখি যে আসলে কোয়েশ্চেনগুলো কেমন হয়। দেখো, আমরা এই প্রশ্নটা নিলাম, এই প্রশ্নটা ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ডে একই সাথে এতগুলো বোর্ডে 18 সালে প্রশ্নটা পরীক্ষায় আসছে। তার মানে এইটা কিন্তু রিয়াল পরীক্ষা আসার প্রশ্ন। সব সময় খেয়াল রাখবা, তুমি যখন যেই টপিকটা পড়তেছো ওই টপিক থেকে আসলে বিগত বছরে বিভিন্ন বোর্ডে কেমন প্রশ্ন আসছে, তুমি প্রশ্নটাকে বুঝবা। প্রশ্নটা বুঝলে যেটা হবে, তুমি ধরো একটা কোনো গন্তব্যে যাবা, একটা দূর জায়গায় যাবা, এখন ওই জায়গাটায় যাওয়ার জন্য আসলে সঠিক পথটা কোনটা, এইটা যদি আগে অ্যানালাইসিস না করো, তাহলে এমন হইতে পারে যে তুমি ভুল পথে গেছো, অথবা এমন পথে গেছো যেই পথটা আসলে তোমার জন্যই ছিল না কখনো। সো এই জন্য আমরা চেষ্টা করব, আমরা টপিকটা বোঝার আগে আমরা প্রশ্নটা নিয়ে আলোচনা করার জন্য যে এইখান থেকে আদৌতে কেমন টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে, আমরা দেখি। দেখো, এটা একটা প্রশ্ন,
আমরা প্রশ্নটাকে যদি একটু তোমাদের জন্য সহজ করি, একটা প্যাসেজ আসছে, মোট কথা একটা প্যাসেজের মধ্যে এ থেকে শুরু করে যে পর্যন্ত মোট 10টা গ্যাপ। এই যে এ থেকে যদি শুরু করি, এই যে পর্যন্ত আসতে আসতে মোট 10টা, এ থেকে যেই মোট 10টা গ্যাপ। এই 10টা গ্যাপের মধ্যে কোনো কিন্তু তোমার শব্দ দেওয়া নেই, কিন্তু একটা করে হিন্ট দেওয়া আছে। হিন্ট মানে কি? একটা করে আইডিয়া যে তুমি আসলে কি বসাইতে পারবে এই জায়গার মধ্যে। খেয়াল করো, এইখানে গ্যাপটার পরে বলে দিছে যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এইখানে যে নাউনটা, খেয়াল করো, হ্যাঁ, প্রি মডিফাই দ্য নাউন, এই যে সোর্স শব্দটা যে নাউন, এই নাউন শব্দটাকে কি বলছে? প্রি মডিফাই করতে। আমরা কিন্তু আজকের ক্লাসটা পুরোটা প্রি মডিফাই নিয়ে শিখবো, বাট প্রশ্নটা আমরা বুঝি। 2 নম্বর খেয়াল করো, এইখানেও সেম প্রশ্ন করছে, প্রি মডিফাই দ্য নাউন। দেখো, এইটা আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে নাউন শব্দটা আছে, নাউনকে বলছে প্রি মডিফাই করতে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি যেই কোনো শব্দ বসাইতে পারবো? উত্তর হচ্ছে না, কারণ এই প্যাসেজের সাথে সামঞ্জস্যপূর্ণ কি শব্দ যায় সেইটা বসাইতে হবে। বোঝা গেল? আচ্ছা, আশা করছি আমরা মনে হয় কনসেপ্টটা বুঝতে পারছি। হ্যাঁ, আমরা কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছি। স্যার, আমরা অলরেডি আপনারা ইংলিশ উইনার 5-এ ক্লাস করেছি। গুড, ইংলিশের 5-এ করলে তোমরা এটা পুরোপুরি পারার কথা, কারণ এটা আমি একদম বেসিক সহ আমি উইনার 5-এ পড়াইছি অলরেডি। আসো তাহলে আমরা আমাদের আলোচনা আগাই। তাহলে আমরা কি দেখব? আমাদের এইখানে কি হিন্ট দেওয়া আছে, সেই হিন্ট অনুযায়ী আমরা আমাদের কনসেপ্টগুলোকে সাজাবো। দেখো এখানে কি বলছে, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ বলছে যে এইখানে যে নাউনটা দেওয়া আছে এইটাকে প্রি মডিফাই করতে হবে কি দিয়ে? একটা কোয়ান্টিফায়ার দিয়ে। তাহলে আমি যদি কোয়ান্টিফায়ার জিনিসটা কি সেটা না চিনি, বা কোয়ান্টিফায়ার কি, অথবা হচ্ছে তোমার এখানে ইন্টেন্সিফায়ার কি, অ্যাডজেক্টিভ কি, প্রেজেন্ট পার্টিসিপল কি, সেইটা যদি আসলে না বুঝি আমরা পারবো না। সো আমরা এই প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। ওকে, আসো আমরা যদি একটু দেখি যে বিগত বছরে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, আমরা একটু খেয়াল করি। আমরা একটু আলোচনা করি যে মডিফায়ার জিনিসটা আসলে কি। খেয়াল করো, মডিফায়ার জিনিসটা কি বলো তো ভাইয়া? মডিফায়ার শব্দটা এসেছে মডিফাই থেকে। কোথা থেকে আসছে? মডিফাই। মডিফায়ার শব্দটা আমরা পাই মডিফাই থেকে। মডিফাই, আচ্ছা, মডিফাই মানে কি? এইটা একটা ভার্ব, এটা অর্থ হচ্ছে বিশেষায়িত করা। বিশেষায়িত করা বা অতিরিক্ত কিছু বলা। বিশেষায়িত করা বা বিশেষায়িত করা অথবা অতিরিক্ত কিছু বলা। অতিরিক্ত কিছু বলা, তার মানে আমরা মডিফায়ার শব্দটা দিয়ে কি পাই? যে সে কি করবে? সে অতিরিক্ত কিছু তথ্য দিবে, সে কিছু নতুন তথ্য দিবে, সে কিছু এক্সট্রা ইনফরমেশন দিবে, এইটাকে বলা হয় মডিফায়ার। তার মানে খেয়াল করো যে মডিফায়ার হলো কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া। চিন্তা করো যদি আমি ব্যাপারটাকে এইভাবে বলি যে, ধরো তোমাদের মধ্যে আমি কারো নাম নিলাম, ধরো আমি নাম নিলাম হচ্ছে কোন একটি স্টুডেন্টের নাম নেই আমি, ধরো ইমরান খান। ওকে, ইমরান খান। আচ্ছা, তাহলে বলা হলো যে ইমরান খান, বা আমি শুধু ইমরান বললাম, ইমরান ইজ আ গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট। ওকে, ইমরান ইজ আ গুড স্টুডেন্ট। তাহলে এখানে বলা হলে ইমরান একজন ভালো ছাত্র, তাই না? তাহলে ইমরান যে ছেলেটা বা ছাত্রটা, তার সম্পর্কে তথ্য দিয়েছে কে? গুড, তাই না? তাহলে এই গুড, ইমরান যে ছাত্র ভালো, সেই তথ্যটা দিছে। এখন আমি যদি ধরো ইমরানের যে ভালোটা কতটা ভালো, এটা কি অল্প ভালো নাকি অনেক ভালো, এই যে একটা নতুন তথ্য যদি অ্যাড করি, সেইটা একটা নতুন মডিফায়ার। চিন্তা করো, ইমরান ইজ আ গুড স্টুডেন্ট, আমি এই গুড শব্দটাকে আরেকটু প্রেশার করব, আরেকটু
আরেকটু গুরুত্ব দিব, আরেকটু বাড়াবো, তাহলে কি দাঁড়াচ্ছে যে ইমরান ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড স্টুডেন্ট। ওকে, তাহলে এইখানে খেয়াল করো মডিফায়ারটা কোনটা বলো তো দেখি। এই বাক্য থেকে এই বাক্যে যখন আমি আসতেছি এই জায়গায় মডিফায়ার কোনটা, কারণ এই ভেরি দেখো, তাহলে ভেরি কি করেছে, এই যে ভালো যে অ্যাডজেক্টিভটা ছিল তাকে কিন্তু জোর দিচ্ছে, তার উপর প্রেশার দিচ্ছে যে কতটা ভালো, অনেক ভালো। তাহলে আমি একটা উদাহরণ বললাম যে ইমরান ইজ আ গুড স্টুডেন্ট। এখন এই শব্দটাকে যখন আমি নতুন করে গুডটাকে আরেকটু জোর দিচ্ছি, ইমরান ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, তখন ভেরি হয়ে গেছে গুডের একটা প্রি মডিফায়ার। বোঝা গেল? আমরা কি মডিফায়ারের কনসেপ্টটা বুঝেছি? একটু বলো তো ভাইকে, তোমরা একটু রেসপন্ড করবা। হ্যাঁ, আমরা মডিফায়ার বলতে আসলে কি বোঝায় এই জিনিসটা কি আমরা ক্লিয়ারলি বুঝেছি? তোমরা একটু কমেন্টে রিপ্লাই দিও। হ্যাঁ, কমেন্টে তোমরা উত্তর দিও, তোমাদের মতামতগুলো জানাইও যে আমরা ক্লাস বুঝতেছি কিনা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মডিফায়ার মানে কি পাইলাম? মডিফায়ার মানে হচ্ছে আসলে নতুন তথ্য দেওয়া, নতুনভাবে একটা জিনিসকে গুরুত্ব দেওয়া, নতুন কিছু তথ্য অ্যাড করা, এটাকে বলা হয় মডিফায়ার। আচ্ছা, এখন এই মডিফায়ারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কিভাবে? একটার নাম হচ্ছে প্রি মডিফায়ার, একটাকে বলা হয়, আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে মডিফায়ার দুই রকম, একটাকে বলছি প্রি মডিফায়ার, আরেকটাকে বলছি পোস্ট মডিফায়ার। এখন প্রি আর পোস্ট মানে কি বলতো? প্রি মানে হচ্ছে আগে বা পূর্বে, পূর্বে, সহজ কথায় যদি বলি পূর্বে, পূর্বে বসে। আর পোস্ট মানে কি? পরে বসে, পরে বসে। প্রশ্ন হচ্ছে কার পরে বসে? প্রশ্ন হচ্ছে কার পরে বসে? নাউন, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। নাউন, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আমরা দুইটা অংশ, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে তোমরা একটু রিভাইজ করো, মডিফায়ার আমরা কয় ধরনের পাবো পরীক্ষায়? দুই রকম। একটাকে বলতেছি আমরা প্রি মডিফায়ার, আরেকটাকে আমরা বলতেছি পোস্ট মডিফায়ার। সবাই একটু তোমরা রিভিশন করো, একটু নিজে নিজে বলো, পুরো ক্লাসটা তোমরা একটু নোট করো, তাইলে দেখবা যে তুমি এটা কখনোই পড়ো নাই যারা, তারাও ইভেন আজকের ক্লাসে প্রি মডিফায়ারটাকে সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? একটু খাতা কলম নিয়ে বসো। তাহলে আমরা দুইটা মডিফায়ার পাবো, একটা হইতেছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে? ওকে, আমরা দেখবো যে প্রত্যেকটা আলোচনা করবো যে কোনটা প্রি কোনটা পোস্ট, কিভাবে বুঝবো। দেখো, যে মডিফায়ার কোনো নাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভ, এইটা একটু খেয়াল করো। মডিফায়ারগুলো সাধারণত কোনো নাউন অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পূর্বে অথবা পরে বসে। তাহলে প্রি মডিফায়ার বসবে কি? হয় একটা নাউনের আগে, না হলে একটা ভার্বের আগে, না হলে একটা অ্যাডজেক্টিভের আগে। বোঝার চেষ্টা করো। প্রি মডিফায়ার কি পাচ্ছি? প্রি মডিফায়ার হচ্ছে একটা নাউনের হয় আগে বসবে শব্দটা, না হলে ভার্বের আগে বসবে, না হলে অ্যাডজেক্টিভের আগে বসে শব্দটাকে মডিফাই করবে। তাহলে প্রি মডিফায়ার মানে ভার্ব, নাউন অথবা অ্যাডজেক্টিভের আগে যে বসে। খেয়াল করো, হি ইজ আ ড্যাশ বয়। ওকে, কি বলেছে দেখো, প্রি মডিফাই দ্য নাউন। কোন নাউনটা? এই যে এখানে বয় আছে, নাউন, ছেলে, এই নাউনটাকে বলছে প্রি মডিফাই করতে। কি দিয়ে? উইথ অ্যান অ্যাডজেক্টিভ। কি দিয়ে করতে হবে আমাকে? অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে এই অ্যাডজেক্টিভ বলতে তো আমরা জানি যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় কি? অ্যাডজেক্টিভ। তাহলে বলা হয়েছে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। এই বয় শব্দটার আগে তুমি অ্যাডজেক্টিভ বসাইবা। তাহলে চেষ্টা করো কি হতে পারে? হি ইজ আ ড্যাশ বয়। অবশ্যই মডিফায়ারের ক্ষেত্রে তোমরা আর্টিকেলটাকে খেয়াল রাখবা, কারণ আর্টিকেলের কারণে কিন্তু মডিফায়ারে আমরা ভুল উত্তর দিই। চিন্তা করো, এখানে এ আছে, তাহলে আমি এমন একটা অ্যাডজেক্টিভ নিতে হবে যেটা কনসোনেন্ট সাউন্ড। দেখো, তাহলে আমি বলতে পারি হি ইজ আ
স্মার্ট বয়, বললাম হি ইজ আ রেগুলার বয়, হি ইজ আ রেগুলার বয়, সে একটা নিয়মিত ছেলে। অথবা আমরা বলতে পারি হি ইজ আ স্মার্ট বয়, ওকে, অথবা হি ইজ আ টল বয়, সে একটা লম্বা ছেলে। এগুলো কিন্তু বলা যায়, কিন্তু আমি যদি এখানে এই অপশনগুলো কি, এগুলো প্রত্যেকটা সঠিক, কিন্তু তুমি যদি চিন্তা করো যে আমি আরো ভিন্ন অ্যাডজেক্টিভ আছে আমি সেগুলো নিব, ধরো কেউ এখানে দিলে ইন্টেলিজেন্ট, হবে উত্তর হবে না, ইন্টেলিজেন্ট দিলে উত্তর হবে না। অথবা কেউ দিল হচ্ছে এডুকেটেড, এডুকেটেড, এগুলো উত্তর হবে না, কারণ কি তারা এই যে ভাওয়েলের সাথে যাচ্ছে না, কারণ এখানে এন দেওয়া নাই। এন থাকলে আমরা ভাওয়েল সাউন্ড শুরু করব, আর এ থাকলে আমরা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু করব। এই হচ্ছে আমাদের প্রি মডিফায়ার। তাহলে এই যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলো, তাহলে সেটা হয়ে গেল কি একটা প্রি মডিফায়ার। নাউনের ভার্বের অ্যাডজেক্টিভের আগে বসলে কি হবে, এর আগে বসলে হবে প্রি মডিফায়ার। তাহলে এখানে ভাইয়া ধরো আমি রেগুলার দিছি, স্মার্ট দিছি, টল দিছি, তুমি এখানে গুড দিতে পারো, ব্যাড দিতে পারো, শর্ট দিতে পারো, ফ্যাট দিতে পারো, অনেক অ্যান্সার হতে পারে। তবে মাথায় রাখতে হবে এগুলো কিন্তু সেন্টেন্স আকারে আসবে না, এরা প্রত্যেকে আসবে একটা প্যাসেজের ভিতরে। তাহলে প্যাসেজ কেমন লেখা হয়েছে, প্যাসেজ কি নিয়ে লেখা হয়েছে, ওইটার উপর ডিপেন্ড করে এই অ্যান্সারটা করতে হবে। বুঝা গেল? আসো আমরা তাহলে আস্তে আস্তে আগাই। হ্যাঁ, এইবার আসো ভাইয়া আমরা একটু পোস্ট মডিফায়ারটা জিনিসটা আলোচনা করি। তাহলে প্রি যদি হয় নাউন ভার্ব আর অ্যাডজেক্টিভের পূর্বে, নাউন ভার্ব বা অ্যাডজেক্টিভের পূর্বে, তাহলে পরে যদি বসে তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা আরেকবার খেয়াল করো, নাউন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে বসে যদি মডিফাই করে তাকে যদি বলি আমরা প্রি মডিফায়ার, তাহলে পরে যে বসবে ভাইয়া ব্যাড হবে না? হ্যাঁ ব্যাড হবে, ব্যাড উত্তরটা সঠিক, কারণ ব্যাড একটা কনসোনেন্ট সাউন্ড। বোঝা গেল? আচ্ছা, আর যদি পোস্ট মডিফাই কি হবে, তাহলে নাউন ভার্ব বা অ্যাডজেক্টিভের পরে বসবে, নাউন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে বসে শেষ। এইটুকু মনে রাখলে আমরা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে বলো, নাউন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে যদি বসে প্রি মডিফায়ার, নাউন ভার্ব অ্যাডজেক্টিভের পরে যদি বসে তাইলে ওইটা হয়ে যাবে একটা পোস্ট মডিফায়ার। বুঝা গেল? চিন্তা করাও কি বলেছে, আই স আ ব্লাইন্ড ম্যান ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। কি বলেছে প্রশ্নটা? একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবো। আমরা তো জানি না আজকে যে প্রেজেন্ট পার্টিসিপল কি, কারণ আমরা এখনো পড়ি নাই, আমরা এটা পড়বো। টু পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে নাউন কোনটা এখানে, এই যে নাউনটাকে বলছে, নাউন কোনটা এই জায়গায় দেখো, এইটা হচ্ছে নাউন আমাদের ম্যান। তাহলে এই যে নাউনটা আছে তারপরে তুমি কি বসাবা, তারপরে একটা প্রেজেন্ট পার্টিসিপল বসাবা। তাহলে নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসিয়ে আমাকে একটা পোস্ট মডিফায়ার বানাইতে হবে। বোঝা গেল? নাউনের পরে একটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, মানে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেইটা একটা প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়। একটা চলমান কিছু বোঝায়। কি বোঝায়? প্রেজেন্ট পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অথবা কখনো কখনো ভার্ব হিসেবে কাজ করে, এবং সেইটা আসলে চলমান কোনো কাজ বোঝায়, চলমান কাজ, চলমান কাজকে বোঝায়। বোঝা গেল? তাহলে বললাম যে দ্য আই স আ ব্লাইন্ড ম্যান সিঙ্গিং, আমি একটা অন্ধ মানুষকে গান গাইতে দেখেছিলাম। আই স আ ব্লাইন্ড ম্যান সুইমিং, আমি একটা অন্ধ মানুষকে সাঁতার কাটতে দেখেছিলাম। আই স আ ব্লাইন্ড ম্যান ওয়াকিং, আমি একটা অন্ধ মানুষকে হাঁটতে দেখেছিলাম। তাহলে অনেকগুলো অ্যান্সার হতে পারে। বললাম যে আই স আ ব্লাইন্ড ম্যান, আমি উত্তর করতে পারি এখানে ওয়াকিং হতে পারে, এখানে সিঙ্গিং হতে পারে। ওকে, তাহলে অন্ধ মানুষ তিনি অবশ্যই চোখে দেখতে পারেন না, এখানে কিন্তু ওয়াচিং শব্দটা নেওয়া যাবে না, ওয়াচিং দেখা। তাহলে এগুলো ছাড়া বাকি শব্দগুলো আমরা নিতে পারবো। তাহলে আই স আ ব্লাইন্ড ম্যান ওয়াকিং, আই স আ ব্লাইন্ড ম্যান সিঙ্গিং, আই স আ ব্লাইন্ড ম্যান ইটিং, আই স আ ব্লাইন্ড ম্যান ডান্সিং। অনেকগুলো অ্যান্সার এখানে হতে পারে। আচ্ছা, আমরা আশা করছি ভাইয়া ওয়াকিং হবে না? হ্যাঁ ওয়াকিং অলরেডি আমি অ্যান্সার দিয়েছি, ওয়াকিং অ্যান্সার হবে, রাইট। ওকে, সিটিং অনেকে বলছো, সিটিং উত্তর হতে পারে।
ওয়াকিং ইন দ্য স্ট্রিট, ইন দ্য না অন দ্য স্ট্রিট, ওয়াকিং অন দ্য স্ট্রিট। হ্যাঁ, না তোমরা ওয়াকিং অন দ্য স্ট্রিট দিবা না, কারণ এইখানে বলছে শুধু প্রেজেন্ট পার্টিসিপল। যখন শুধু প্রেজেন্ট পার্টিসিপল বলবে তখন একটাই শব্দ, শুধু এইটুকু দিবা। যখন বলবে প্রশ্নে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তখন আলাদা কথা। বোঝা গেল? আচ্ছা, আসো আমরা এবার একটু দেখবো প্রি মডিফায়ার নিয়ে। হ্যাঁ, প্রি মডিফায়ারে আমরা একটু প্রশ্নটা যদি আমরা বিগত 7 বছরের প্রশ্ন, হ্যাঁ 7 to 8 ইয়ার্স, 7 to 8 ইয়ার্স, আমরা যদি এই 7 থেকে 8 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই যে মূলত এই 10টা টাইপ থেকে প্রশ্ন এসেছে, এর বাইরে কোনো প্রি মডিফায়ার পরীক্ষায় আসে নাই। তাহলে আমরা আজকের ক্লাসে এই 10টার সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করব। সবগুলো মিন্স সবগুলো, আমরা এই 10টার সবগুলো শেষ করব, যেন তোমরা এ থেকে যে কোনো প্রি মডিফায়ার প্রশ্ন আসলে তোমরা ইজিলি চোখের পলকে অ্যান্সার করতে পারো। ঠিক আছে? তবে এটার জন্য শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত করা লাগবে। তুমি যদি শেষ পর্যন্ত না করো, তুমি হেলা ফেলা করো, তাহলে কিন্তু এইচএসসি 25 ব্যাচের যেই রেজাল্ট হয়েছে তা তোমার জন্য হতে পারে। বোঝা গেল? ওকে ভাই, পাওয়ার প্লে কি ক্লাস শুরু হয়েছে? না, আমাদের পাওয়ার প্লে ক্লাস শুরু হয়েছে নভেম্বর মাসের শুরুর দিকে। সো এখন আমাদের ভর্তি চলছে, এখন আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে, যেন তোমরা জাজ করতে পারো যে ভাইয়ারা বা আপুরা কেমন পড়াবে। ঠিক আছে? ওকে, চলো আমরা প্রথম শুরু করব কি দিয়ে? আমরা পাচ্ছি কি অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, ইন্টেন্সিফায়ার, পজেসিভ, কম্পাউন্ড নাউন, কোয়ান্টিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাউন অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ। আমরা এই 10টা আজকে শেখার চেষ্টা করব। ওকে, চলো আমরা উপরিউক্ত এলিমেন্টগুলো সম্পর্কে বিস্তারিত শেখার চেষ্টা করি। ওকে, অ্যাডজেক্টিভ আসো। তাহলে আমরা অ্যাডজেক্টিভ কি বলি বলো তো ভাইয়া? অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো এমন একটা পার্ট অফ স্পিচ যে দুইটা পার্ট অফ স্পিচকে মডিফাই করে। একটা হচ্ছে নাউন, আরেকটা হলো প্রোনাউন। আরেকটা হলো কি বলতো? প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করতে পারে? নাউন আর প্রোনাউন। সবাই একটু নোট করে পড়ার চেষ্টা করো। অ্যাডজেক্টিভের ক্ষমতা আছে দুইটা পার্ট অফ স্পিচকে মডিফাই করার, বা দুইটা পার্ট অফ স্পিচ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার। সেটা একটা হচ্ছে নাউন, আরেকটা হচ্ছে প্রোনাউন। তোমাদের পরীক্ষায় নাউনটাই পরীক্ষায় আসে, নাউন আর প্রোনাউন। তাহলে আমরা অ্যাডজেক্টিভে যদি একটা সংজ্ঞা ধরার চেষ্টা করি, তাহলে কি বলবো? বলবো যে যে সকল শব্দ, যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে, নাউন বা প্রোনাউন সম্পর্কে, নাউন বা প্রোনাউন এর দোষ গুণ, আমরা ছোটবেলায় পড়েছি, দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাণ কতটা, কয়টা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, ইত্যাদি প্রকাশ করে তাকে তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে? তাকে কি বলে? অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে যেই সকল শব্দ একটা নাউন অথবা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের সম্পর্কে দোষ প্রকাশ করে, গুণ প্রকাশ করে, তার উচ্চতা প্রকাশ করে, তার অবস্থা প্রকাশ করে, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন চিন্তা করো, আমরা বলতে পারি এরকম পৃথিবীতে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে। যেমন ধরো আমি যদি বলি যে একটা দোষ, হ্যাঁ ধরো গুড, এটা একটা কারো গুণ, রাইট? ব্যাড, এটা একটা দোষ। যদি বলে স্মার্ট, সেইটা কি? সেইটাও একটা গুণাবলী। যদি বলি নাইস, তাও বিউটিফুল, রেগুলার, তারপর ধরো হচ্ছে ইন্টেলিজেন্ট,
আরও কি হতে পারে, আরও অনেক শব্দ হতে পারে, ইন্টেলিজেন্ট হতে পারে, তারপর হচ্ছে নিউ হতে পারে, নিউ শব্দটা একটা অবস্থা, কোল্ড, হট, তারপর হচ্ছে ধরো বিজি, ওকে, আরও অনেক অনেক শব্দ পৃথিবীতে আছে, অনেক শব্দ। ধরো আরও হতে পারে ওয়াইজ হতে পারে, সে খুবই বুদ্ধিমান, ঠিক আছে, তারপর হচ্ছে টল, শর্ট। তাহলে একটা মানুষকে বা একটা প্রাণীকে বিভিন্নভাবে আমরা কোয়ালিফাই করতে পারি অ্যাডজেক্টিভ দিয়ে, বিভিন্ন রকম হইতে পারে, ওল্ড, হট, স্ট্রং, কোল্ড, বিভিন্ন শব্দ হতে পারে, রাইট? আমরা এইরকম অ্যাডজেক্টিভ শত শত পড়েছি আমাদের লাইফ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই শব্দগুলো কিভাবে প্রকাশ করব? দেখো, পরীক্ষায় তোমাকে অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে লেখা থাকবে প্রশ্নটা বোঝার চেষ্টা করো। পরীক্ষায় প্রশ্নটা এইভাবে লেখা থাকবে, খেয়াল করো কিভাবে লেখা থাকবে। আমি প্রশ্নটা তোমাদেরকে বলছি, দুইটা ভাবে লেখা থাকবে। একটা হচ্ছে শুধু বলবে তোমাকে প্রি মডিফাই দ্য নাউন, শুধু। তাহলে অ্যাডজেক্টিভ কখন ইউজ করবা? দুইটা ক্ষেত্রে, যখন বলা হবে শুধু প্রি মডিফাই দ্য নাউন, এই একটা অপশন গেল, প্রি মডিফাই দ্য নাউন যখন বলা হবে। আর দুই নাম্বার, যখন বলা হবে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে ভাইরা দেখো, এইটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা অনেকে ধরতে পারে না। তাইলে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব? দুইটা সেক্টর, জাস্ট দুইটা। তুমি যদি দেখো যে গ্যাপের পরে যে বক্সটা আছে, এখানে দুইটা শব্দের একটা আছে, একটা হচ্ছে শুধু প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন বলার মানে হইতেছে অ্যাডজেক্টিভ দিয়ে তুমি এটা করতে হবে। কারণ কি, আমরা জানি নাউনকে মডিফাই কে করতে পারে? অ্যাডজেক্টিভ করতে পারে। তাহলে এটা বললেও অ্যাডজেক্টিভ বসাইতে হবে, না বললেও অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে যদি নাউনকে প্রি মডিফাই করতে বলে আর কিচ্ছু না বলে, সেখানে অ্যাডজেক্টিভ উত্তর। আর যদি বলেই দেয় যে অ্যাডজেক্টিভ, তাহলে তো অ্যাডজেক্টিভ দিয়েই করবা, রাইট? এখানে তো আর কোনো রকম কনফিউশনের কোনো জায়গা আসলে নাই, তাই না? ওকে, আসো তাহলে আমরা একটু প্রশ্ন এই টপিক থেকে বিগত বছরে কোন টাইপের প্রশ্ন আসছে এবং বোর্ড প্রশ্ন সহ আমি এখানে দেখাবো তোমাদেরকে, খেয়াল করো। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা বলেছে যে ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। তো এটা এসেছে ঢাকা বোর্ডে 23 সালে প্রশ্নটা আসছে। ক্রিকেট ইজ অ্যান, এখানে আমি বারবার বলছি আর্টিকেলটা মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু অ্যান দিয়ে শুরু হয়েছে, তাহলে এমন অ্যাডজেক্টিভ ব্যবহার করবো যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এ ই আই ও ইউ, এগুলো ছোট্টবেলার পড়া আর্টিকেলে পড়ছো তোমরা। তাহলে ক্রিকেট ইজ অ্যান, আমি বলতে পারি ইন্টারেস্টিং, রাইট? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলা যায়, এনজয়েবল বলা যায়, ঠিক আছে? ক্রিকেট ইজ অ্যান ইন্টারেস্টিং অথবা এক্সাইটিং গেম। তবে প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হবে এইটা যেন একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। যে তোমাদের এন দেওয়া আছে, তাহলে ইন্টারেস্টিং, এনজয়েবল, এক্সাইটিং, প্রত্যেকটা, রাইট? অনেকে বলেছে ইন্টারন্যাশনাল গেম, গুড, চমৎকার। ইন্টারন্যাশনাল ইজ অ্যানাদার রাইট অ্যান্সার। তাহলে এখানে উত্তর হতে পারে কি? ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম। তাহলে এইটাও উত্তর হইতে পারে। ওকে, বাকি অ্যান্সার দেখো, হি ওয়াজ আ ড্যাশ পোয়েট। ধরো নজরুলের কথা ধরো, হ্যাঁ, নজরুল কেমন কবি ছিলেন? হি ওয়াজ আ, যেহেতু এখানে কনসোনেন্ট সাউন্ড, আমি বলতে পারি হি ওয়াজ আ রেবেল, তিনি একজন বিদ্রোহী কবি ছিলেন। হি ওয়াজ এ ফেমাস পোয়েট, তিনি একজন খুবই জনপ্রিয় কবি ছিলেন। হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট পোয়েট। কিন্তু ইন্টেলিজেন্ট দেওয়া যাবে না, কারণ এখানে কনসোনেন্ট সাউন্ড দিতে বলছে তোমাকে। তাহলে কি হবে? রেবেল হতে পারে, ফেমাস হতে পারে, ব্রিলিয়েন্ট হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, এখানে অনেক কিছু, ঠিক আছে? গ্রেট, অনেকে দিয়েছো গ্রেট, গুড, সুন্দর। তাহলে এটা একটা গ্রেট অর্থ হতে পারে, তিনি একটা মহান কবি ছিলেন, তিনি মহান একজন কবি ছিলেন। তারপর আসো,
নিউজপেপার প্লেজ আ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। তাহলে আধুনিক সভ্যতার ক্ষেত্রে পত্রিকা একটা অত্যন্ত ড্যাশ ভূমিকা রাখে। দেখো এইখানে এ বা এন কিছুই কিন্তু দেয় নাই, দেখো এর আগে দিয়েছে সেটা ম্যাটার করে না, গ্যাপের আগে আছে কিনা সেটা শুধু খেয়াল করবা। এখন গ্যাপের আগে যেহেতু কোনো আর্টিকেল বসে নাই, অন্য শব্দ বসে, তাইলে তুমি চাইলে ভাওয়েল সাউন্ডও দিতে পারবা, কনসোনেন্ট সাউন্ডও দিতে পারবা, কোনো রকম দ্বিধা নাই। তাহলে বলতে পারি নিউজ পেপার প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট হইতে পারে, ইম্পর্টেন্ট রোল, অথবা হইতে পারে সিগনিফিকেন্ট রোল, অথবা ভাইটাল রোল, ক্রুশাল রোল। তাহলে সবগুলো উত্তর তুমি চাইলে দিতে পারো, তবে পরীক্ষার খাতা তুমি কিন্তু একটা দিবা, তুমি পরীক্ষার খাতা কিন্তু একাধিক অ্যান্সার দিতে যাবা না। ওকে, তাহলে নিউজ পেপার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, ভাইটাল, ক্রুশাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। তাহলে আধুনিক যে সভ্যতা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের নিউজ পেপার। ওকে, তাহলে আমরা কি অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে হয় এটা কি বুঝেছি? একটু তোমাদের কমেন্ট দেখতে চাই আমি, যে আমরা যা শুরু করেছি, যেটুকু পড়েছি সেইটুকু কি আমরা বুঝতে পেরেছি কিনা, আমাকে একটু তোমরা জানাও জিনিসটা, আমরা বুঝতে পেরেছি কিনা। অনেকে বলছে ভ্যালুয়েবল রুল, ইফেক্টিভ রুল, এগুলো উত্তর সঠিক হবে। হ্যাঁ, তবে ভ্যালুয়েবল লেখার ক্ষেত্রে খেয়াল করবে এই বলটার জন্য একসাথে হয়, ভ্যালুয়েবল এক ওয়ার্ডে হবে। ভাইয়া এইচএসসি 27 স্টুডেন্টরা কি এই কোর্স করলে বেসিক থেকে ক্লিয়ার হবে? ইয়েস, এটা তোমার বেসিক থেকে ক্লিয়ার হবে, তুমি 2700 চাইলে করতে পারবা। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরের কনসেপ্টটায়। হ্যাঁ, তাহলে চলো আমরা এই কনসেপ্টটা যেহেতু বুঝছি, আমরা পরেরটাই চলে যাই। ক্রুশাল মানে কি? ক্রুশাল মানে হচ্ছে অত্যন্ত জরুরি। হ্যাঁ, আসো তার পরে কনসেপ্ট আগে আমরা, হ্যাঁ কি বলছে, ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার জিনিসটাকে আসলে সূত্র দিয়ে বোঝার আসলে খুব বেশি জিনিস নাই, এইখানে তোমরা জাস্ট কয়েকটা জিনিস মনে রাখবা। ডিটারমিনারের প্রশ্নে বেশিরভাগ উত্তর হবে আর্টিকেল দিয়ে, খেয়াল রাখো একটু। ডিটারমিনার বলতে আসলে মূলত আমরা বুঝি আর্টিকেলকে, তবে আরও কয়েক রকম ডিটারমিনার চাইলে অ্যান্সার করা যায়। যেমন ধরো এ এন ডি, এই তিনটা দিয়ে পরীক্ষায় সব থেকে বেশি আসে। তার মানে দেখবা ডিটারমিনারের প্রশ্নে সব থেকে উত্তর কি দিয়ে তোমার ভালো হবে? দা দিয়ে ভালো হবে, দি। তাহলে ডিটারমিনার কি? এটা হতে পারে এ এন ডি, হতে পারে। ডিটারমিনার মানে হচ্ছে এইটা আসলে একটা অ্যাডজেক্টিভই, তবে সে কোনো একটা জিনিসের নির্দিষ্টতা বোঝায়, অনির্দিষ্টতা বোঝায়। হ্যাঁ, কি বোঝায়? সে একটা জিনিসের নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা বোঝায়, অথবা অনির্দিষ্টতা। বুঝে গেল? তাহলে ডিটারমিনার কি বোঝায়? কোনো একটা জিনিসের নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা বোঝায়। এটাকে হয় নির্দিষ্ট করে বলে, না হয় অনির্দিষ্ট করে বলে। আর মোস্ট অফ দ্য কেসেস অ্যান্সার হবে দা দিয়ে। হ্যাঁ, এছাড়াও আরও কিছু অ্যান্সার হইতে পারে ডেমনস্ট্রেটিভ। আমরা যদি ডেমনস্ট্রেটিভ আলাদা পড়বো আজকে ক্লাস, আমরা এটা আলাদা একটা ভাগ রেখেছি। আমরা পজিটিভ আছে এইটা আমরা আলাদা পড়বো। আর এছাড়াও কি কি শব্দ হইতে পারে দেখো, এনি হইতে পারে, আদার হইতে পারে, অ্যানাদার হইতে পারে। এনি, আদার, অ্যানাদার, এই শব্দগুলো মনে রাখো, তাহলে হবে। তাহলে আর্টিকেলের সাথে আমরা পাবো কি? আমরা পাবো যে দিস, দ্যাট, দোজ, এই চারটা ডেমনস্ট্রেটিভ। তাহলে মনে রাখো তো ডেমনস্ট্রেটিভ কয়টা? চারটা। সবাই একটু ভাইয়ের সাথে বলো। হ্যাঁ, দা বা দিয়ের ব্যবহার কখন কোনটা? ব্যবহারে কোনো সমস্যা নেই, দুইটা সেম, শুধু উচ্চারণের পার্থক্য। যদি এই দায়ের পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে তখন হবে দি এগ, হ্যাঁ, দি এলিফ্যান্ট। আর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে হবে হচ্ছে দ্য ক্যাট, দ্য ডগ, দা হবে তখন উচ্চারণ। ঠিক আছে?
ওকে, তাহলে খেয়াল করো আমাদের ডেমনস্ট্রেটিভ আছে কয়টা? 4টা। একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দিস, দ্যাট, দোস। আমরা এই 4টা আলাদা আলোচনা রেখেছি, আলাদাভাবেও পড়াবো। এছাড়াও হতে পারে পজিটিভ, হতে পারে আমাদের পজিটিভ মানে কোনগুলো বলো তো? যেগুলো আমাদের অধিকার বোঝায়। পজিটিভ কখন বসে আমরা? এইটা একটু মনে রাখো, যখন আমাদের অধিকার বোঝাচ্ছে। যখন কি? অধিকার, অধিকার অথবা মালিকানা। অধিকার অথবা মালিকানা যখন বোঝাবে যে দিস ইজ মাই ক্যাট, দিস ইজ ইয়োর ব্যাগ, ইট ইজ হিজ হোম, তাহলে কারো অধিকার, কারো মালিকানা যদি বোঝায় তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ ইউজ করব। এছাড়াও ইন্টারোগেটিভ খুব একটা পরীক্ষায় আসে না, এছাড়া এনি, আদার, অ্যানাদার এগুলো ব্যবহার করতে পারবো। আমরা একটু দেখি প্রশ্নগুলো। হ্যাঁ, খেয়াল করো, ধরো ক্রিকেট নিয়ে একটা প্যাসেজ আসছিল, ক্রিকেটের কথা বলা হয়েছে। হ্যাঁ, কারণ ক্রিকেটের জন্ম কোন দেশে? ব্রিটেন বা ইংল্যান্ড। প্রশ্ন করেছে বা এসেছে ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি, এইটা আমাদের দেশের কোনো খেলা নয়। একটু উত্তর করার চেষ্টা করো। ডিটারমিনারের পজিটিভ থেকে প্রশ্নটা এসেছে, ডিটারমিনারের পজিটিভ থেকে প্রশ্নটা এসেছে। সবাই একটু উত্তর করো। প্রশ্নটা সবাই একটু উত্তর করার চেষ্টা করো, এই উত্তরটা কি হবে? হ্যাঁ, রাইট, আওয়ার। কারণ কি? এটা হচ্ছে ডিটারমিনারের পজিটিভ থেকে প্রশ্নটা করছে, পজিটিভ। তাহলে এটা কোত্থেকে আসছে? এটা আমাদের দেশের খেলা নয়, তাহলে উত্তর কি হবে? আওয়ার। তারপরে দেখো, ড্যাশ মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে, তার মা তাকে বলেছিল দূরে যাও, বিকজ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এইটা 25 ব্যাচের একটা প্যাসেজ ছিল, তোমাদের যদিও নাই 26 ব্যাচে ফুল সিলেবাসে বা নতুন বইয়ে। আমেরিগোর মা বলেছিল, আমেরিগোর মা। তাহলে কি? আমেরিগো যেহেতু ছেলে, তাহলে আমেরিগোর পজিটিভ হবে, রাইট? আমেরিগোর পজিটিভ। তাহলে ড্যাশ মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে বিকজ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। আমেরিগোর মা আমেরিগোকে বলছিল তুমি চলে যাও এখান থেকে, কারণ আমেরিগোর মা আরেকটা পুরুষকে বিয়ে করে ফেলছিল। তাহলে কি হবে? যেহেতু ছেলে মানুষ আমেরিগো, তাহলে হিজ মাদার, তাহলে ছেলে মানুষ হলে কি হবে? হিজ হবে। তারপর হাউ এভার ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ অ্যাডিকশন ফর মেনি। তাহলে এডিকশনটা কি? একটা ভাওয়েল সাউন্ড। কি সাউন্ড এটা? ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড কোনটা বলো তো ভাইয়া? এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে ভাওয়েল সাউন্ড। তাহলে বলেছে এই টিভি দেখাটা অনেকের কাছে একটা আসক্তিতে পরিণত হয়েছে, অর্থাৎ টিভি দেখলে, মুভি দেখলে দেখতেই থাকে, যদি এখন সেটা মোবাইলে পরিণত হয়েছে। টিভি মানুষের এখন আর আসক্তি না, মোবাইল ফোন আসক্তি। আমরা টিকটক, ফেসবুক, ইউটিউব, স্ন্যাপচ্যাট এগুলো থেকে বের হয়ে আসতে পারি না। অনেক শিক্ষার্থী তোমরা এরকম আছো যে তোমরা একটা ভোকাবুলারি সার্চ করার জন্য একটা ডিকশনারিতে ঢুকেছো, তোমরা বিভিন্ন নোটিফিকেশন ভিডিও দেখে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাওয়ার পরে হঠাৎ মনে পড়েছে হাই হাই আমি তো এই জন্য আমি মোবাইলটা হাতে নেইনি, শব্দটা কিন্তু আর দেখা হয়ে ওঠে না। সো এইটা তোমাদের জন্য সাজেশন, সেটা হচ্ছে মোবাইল ফোনের আসক্তি কমানোর চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? যেহেতু এখানে ভাওয়েল সাউন্ড, তাহলে উত্তর হবে অ্যান অ্যাডিকশন। ওকে, আমরা আসি তার পরেরটা, আমরা কনসেপ্ট আবার 3-এ আসি। এবার আসলে আমরা ইন্টেন্সিফায়ার জিনিসটা কি বুঝবো? ইন্টেন্সিফায়ার শব্দটা এসেছে, ইন্টেন্সিফায়ার অর্থ হচ্ছে প্রভাবক, প্রভাবক, ঠিক আছে? ইন্টেন্সিফায়ার অর্থাৎ অতিরিক্ত জোর দেওয়া, অতিরিক্ত জোর দেওয়া, অতিরিক্ত জোর দেওয়া। আচ্ছা, খেয়াল করো, আমি যখন চিন্তা করো ইন্টারেস্ট একটু দেখে নাও, ভেরি, সো, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি, এটসেট্রা। এইখানে একটু জিনিস মাথায় রাখবা, এই যে ইন্টেন্সিফায়ার প্রত্যেকটা এক একটা অ্যাডভার্ব। তাইলে তোমার যদি অ্যাডভার্বের দরকার হয় তাইলেও তুমি এগুলো ইউজ করতে পারবা, আবার যদি ইন্টেন্সিফায়ার দরকার হয় তাইলেও কিন্তু ইউজ করা যাবে। সো ইন্টেন্সিফায়ারগুলো ভাইয়ের সাথে একবার কমেন্ট করো যে ইন্টেন্সিফায়ার প্রত্যেকেই এক একটি অ্যাডভার্ব। কি বলো তো ভাইয়া? ইন্টেন্সিফায়ারগুলো
প্রত্যেকেই এক একটা অ্যাডভার্ব। তাইলে যদি তোমার প্রশ্নের মধ্যে বলে যে ইউজ অ্যান অ্যাডভার্ব, তাইলে প্রয়োজনে তুমি যদি মিলে অর্থ তাহলে এই ইন্টেন্সিফায়ার ইউজ করতে পারবা। আবার যদি ইন্টেন্সিফায়ার বলেই দেয় তাইলে তো কোনো প্রশ্নই নাই, তুমি ইন্টেন্সিফায়ারের জায়গায় এগুলো ইউজ করতে পারবা। সো ইন্টেন্সিফায়ার আর অ্যাডভার্ব চাইলে তুমি প্যারালাল ইউজ করতে পারবা। বোঝা গেল? ওকে, খেয়াল করো। তাহলে আমরা একটা যেটাকে প্রভাবক বক্তৃত্ব, তাহলে এই জিনিসটা যদি বোঝার চেষ্টা করো তোমরা যে ভাইয়া কিভাবে ব্যাপারটা ঘটলো। হ্যাঁ, ধরো তোমাদের মধ্যে একজন শিক্ষার্থী আমাদের, ধরো এই যে নাজমুস সাকিব নামে একজন শিক্ষার্থী আমাদের কমেন্ট করেছে। আমি বললাম যে নাজমুস সাকিব ইজ আ রেগুলার স্টুডেন্ট, ওকে। তো এখন দেখো এই যে অ্যাডজেক্টিভটা আছে না রেগুলার, এইটাকে আমি আরেকটু জোর দেব, এটা কতটা রেগুলার সে। এইটা যখন আমি এইভাবে বলবো যে নাজমুস সাকিব ইজ আ ভেরি রেগুলার স্টুডেন্ট, ভেরি, তাহলে আমি তার যে অ্যাডজেক্টিভটা আছে এটাকে আরো প্রভাবিত করতেছে কি বলে, ভেরি বলে, ভেরি রেগুলার স্টুডেন্ট। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এই যে অ্যাডভার্বটা বা ইন্টেন্সিফায়ারটা, এখানে যে অ্যাডজেক্টিভটা আছে এই অ্যাডজেক্টিভকে কিন্তু কি করলো, আরো জোর দিল, আরো অতিরিক্ত তথ্য দিল। তাইলে অ্যাডভার্ব কিন্তু খেয়াল রাখতে হবে, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। অ্যাডভার্ব মডিফাই করে, একটু সবাই লিখে রাখো, অ্যাডভার্ব মডিফাই করে কোনো একটা ভার্বকে অথবা কোনো একটা অ্যাডজেক্টিভকে অথবা কোনো ভিন্ন রকম আরও একটা অ্যাডভার্বকে সে মডিফাই করতে পারে, এবং ক্ষেত্র বিশেষে পূর্ণাঙ্গ সেন্টেন্সকেও সে মডিফাই করতে পারে। তাহলে এইখানে যে অ্যাডজেক্টিভটা আছে তাহলে সে তাকে মডিফাই করছে কে, ইন্টেন্সিফায়ার বা অ্যাডভার্বটা। আমরা জানি প্রত্যেকটা ইন্টেন্সিফায়ার একটা অ্যাডভার্ব, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আরেকটা জিনিস একটু সবাই মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য কেসেস আমাদের অ্যান্সারগুলো আসলে ভেরি দিয়ে হয়, মোস্ট অফ দ্য অ্যান্সার হয় কি দিয়ে, ভেরি দিয়ে। তবে আরেকটা তথ্য মনে রাখবা, সো তখনই বসবে, খেয়াল রাখবা, সো এর পরে দেখবা যে একটা অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট যদি দেখতে পাও, অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট এইটা যদি দেখতে পাও তাহলে ভেরি না দিয়ে সো অ্যান্সার করবা। অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট যদি দেখতে পাও তাহলে ভেরি না দিয়ে অ্যান্সার হবে সো। আমরা বলছি সো দ্যাট, সো উইক দ্যাট, সো কোল্ড দ্যাট, সো টায়ার্ড দ্যাট, সো এখানে সো হবে উত্তর। তাহলে আসো তো ভাই একটু প্রশ্নগুলো আমরা দেখি কি প্রশ্ন এসেছে আমাদের বোর্ড পরীক্ষায়। খেয়াল করো, রাজশাহী বোর্ড 19-এ আসা একটা প্রশ্ন, ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং ড্যাশ অ্যালার্মিংলি দ্যাট। অ্যালার্মিংলি যদি একটা অ্যাডভার্ব, এখানে সমস্যা নেই, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্ব এখানে কি আছে দেখো, দ্যাট আছে, রাইট। তাহলে দ্যাট থাকতে আমরা কি পড়বো, দ্যাট থাকলে কিন্তু ভেরি অর্থ দিলে হবে না, সো দিতে হবে। তাহলে প্রথম প্রশ্নটার অ্যান্সার তাহলে কি হতে পারে বলে তোমাদের মনে হয়? প্রথম প্রশ্নটার অ্যান্সার কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? একটু ভাইয়াকে কমেন্ট করো। দেখো সহজ জিনিস বলেছে, যদি তোমরা দেখো যে দ্যাট আছে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস দ্যাট আছে, তাইলে ওই জায়গা আমি এখানে আরেকটু তোমাকে মডিফাই করে দিই জিনিসটা, এখানে অ্যাডভার্বটা আমি অ্যাড করে দিই, তাহলে তোমাদের বুঝতে আর কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ, এখানে লিখে রাখো যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট হবে, ঠিক আছে, প্লাস দ্যাট থাকবে, এইটা মনে রাখবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এখানে আমরা যেহেতু দ্যাট দেওয়াই আছে তাহলে তোমার উত্তর সো ছাড়া অন্যটা নেওয়ার সুযোগ নাই। তারপর আসো, পলিউটেড ওয়াটার মানে কি, অর্থাৎ দূষিত পানি ইজ ড্যাশ হার্মফুল ফর হেলথ। দূষিত পানি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাহলে এখানে চাইলে ইজিলি তুমি এখানে ভেরি ইউজ করতে পারো, ভেরি। তাহলে পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ।
ইট প্লেজ আ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। নিউজ পেপার, ধরো এটা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইজিলি এখানে যেহেতু সো নাই, তুমি চাইলে ভেরি দিয়ে অ্যান্সার করে ফেলতে পারো, কোনোই সমস্যা নেই। তাহলে বাকি দুইটা আমাদের ভেরি হবে, প্রথমটা শুধু আমাদের উত্তর হবে সো, কারণ সেখানে দ্যাট ছিল। বুঝা গেল? ওকে, তারপরে আমরা আসি পজিটিভ, খুবই ইম্পর্টেন্ট। আমরা পজিটিভ তো পরীক্ষায় প্রায় আসে, হ্যাঁ, এটা মিস করা যাবে না। আচ্ছা খেয়াল করো, পজিটিভ আমরা কোন ক্ষেত্রে বসাই? পজিটিভ বসাই আমরা হচ্ছে কারো মালিকানা, একটু লিখে ফেলো সবাই, মালিকানা বা কারো অধিকার, কারো অধিকার বা কারো কর্তৃত্ব বোঝাতে, কারো কর্তৃত্ব বোঝাতে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে আমাদের পজিটিভগুলো। এখন পজিটিভগুলো জানতে হবে যে কোন ধরনের প্রোনাউনের জন্য কোন ধরনের পজিটিভগুলো আমরা বসাবো। সবাই একটু এক পলকে দ্রুত একটা চার্ট বানিয়ে ফেলো আমার সাথে সাথে। সবাই একটু এই চার্টটা করবা, ঠিক আছে? আমরা এই পাশে হচ্ছে সাবজেক্টিভগুলো লিখব, সাবজেক্টিভ, আর এই পাশে আমরা লিখবো হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এই পাশে আমরা পজিটিভ করব। আচ্ছা খেয়াল করো, যদি যদি নিজের নাম বোঝায়, নিজের নাম অর্থাৎ আই, তাহলে আই এর পজিটিভ হচ্ছে আমাদের এই পাশে আমরা কি পাচ্ছি? মাই। উই এর পজিটিভ পাচ্ছি আমরা আওয়ার। ইউ এর পজিটিভ আমরা পাবো ইয়োর। হি, হি, হি অথবা আমরা বলবো মেল, হ্যাঁ, পুরুষ মানুষ, মেল যদি থাকে, হ্যাঁ, পুরুষ মানুষ থাকে কোনো, তাহলে সেটা হচ্ছে হিজ হবে। যদি শি থাকে প্রোনাউন, অথবা যদি সেই জায়গায় কোনো নাউন থাকে মেয়ে মানুষ মানে ফিমেল, সেই জায়গায় আমরা পাবো হচ্ছে হার। যদি আমার এখানে থাকে দেই থাকে, তাহলে দেয়ের জন্য আমরা পাবো হচ্ছে দেয়ার, এর বাহিরে প্রশ্ন আসে না। ওকে, আচ্ছা এইগুলো আমরা মানে মোটামুটি পাইলাম। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের পজিটিভ। আসো তাহলে এইগুলো আমরা মনে রাখবো। আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, ইউ থাকলে ইয়োর, হি বা ছেলে মানুষ হলে হিজ, শি বা মেয়ে মানুষ হলে হার, আর যদি হয় দে যদি থাকে আমাদের, দে যদি থাকে বা একের বেশি মানুষ থাকে, তাহলে আমরা কি নিব? দেয়ারকে আমরা অ্যান্সার হিসেবে নিব। তাহলে এই চারটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এইটা তোমার পরীক্ষার মধ্যে বা তুমি যখন মডিফায়ার প্রশ্ন সলভ করবা তোমার অবশ্যই এইটা লাগবে। তাহলে আমরা একটু দেখি, দেখো প্রশ্নগুলো কেমন আসছে এবং আমরা সেগুলো পারি কিনা। দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। আমাদের দেশের মধ্যে অনেক অনেক গ্রাম আছে। কথা সত্য কি মিথ্যা? আমাদের দেশের মধ্যে অনেক অনেক গ্রাম আছে। তাইলে এখানে কি পাচ্ছি আমরা? দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। আমাদের দেশের মধ্যে, বাংলাদেশে অনেক গ্রাম আছে। স্যার ক্লাসটা কি রেকর্ড থাকবে আর পিডিএফ কি দেওয়া হবে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড পাবো আমাদের ইউটিউবে, প্লাস তোমাদের এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তোমরা আমাদের এই ক্লাসের ক্যাপশনে পিডিএফটা পেয়ে যাবা। একদম অ্যানোটেড যে পিডিএফটা আছে, দাগানো পিডিএফটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তাইলে খেয়াল করে এখানে উত্তর কি পাচ্ছি আমরা? আওয়ার দিলে উত্তর হয়ে যাচ্ছে, তাই না? তারপর আসো, ইভেন দে দ্যামসেলভস আর নট কনসিয়াস অফ ড্যাশ ওন হেলথ। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্ট আমার দে, তারা, তারা নিজেরা তাদের স্বাস্থ্যের ব্যাপারে, নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন নয়। তাহলে দে যদি হয় সাবজেক্ট, আমি একটু আগে লিখেছি দের পজিটিভ কি হবে? দের পজিটিভ আমরা পাই হচ্ছে দেয়ার, তাদের। হি প্রিপেয়ার্স ড্যাশ লেসন্স রেগুলারলি। সে প্রতিনিয়ত তার পড়াশোনা সে কমপ্লিট করে, লেসন্স। তাহলে হি প্রিপেয়ার্স ড্যাশ লেসন্স রেগুলারলি। তাহলে হি যেহেতু আমাদের সাবজেক্ট, তাহলে হি এর পজিটিভ কি পাবো আমরা? হিজ। পুরুষ মানুষ হলে হিজ হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অপশন। দেখো বরিশাল বোর্ড 17, বরিশাল বোর্ডে 19-এ আসছে একই টপিক থেকে, আবার ঢাকা বোর্ডে 1900, এটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসেছে। ওকে, তারপর আসো আমরা এইবার একটু পড়বো কম্পাউন্ড নাউন নিয়ে। খেয়াল করো কম্পাউন্ড নাউন জিনিসটা কি ভাইয়া? এইখানে তোমার মুখস্থ করতে হবে একটু। এইখানে আসলে কনসেপ্ট বা বোঝার খুব একটা জিনিস নাই।
কম্পাউন্ড নাউন মানে দুইটা শব্দ আসলে একত্রে যুক্ত হয়ে একটা নাউন, দুটি শব্দ একত্রে যুক্ত হয়ে একটা নাউন। যেমন ধরো ওয়েল নোন, সুপরিচিত হতে পারে। তারপরে ব্র্যান্ড নিউ, একদম নতুন। ওয়েল বিহেভড, ভালো আচরণ। লং টার্ম, দীর্ঘমেয়াদী, এখানে চাইলে শর্ট টার্মও হতে পারে প্রশ্ন। শর্ট টার্ম, বিভিন্ন প্রকল্প হয় না, শর্ট টার্ম প্রকল্প, শর্ট টার্ম প্রজেক্ট, লং টার্ম প্রজেক্ট। মাল্টি কালার্ড, বহু রং। ব্যাকডেটেড, পুরাতন। ব্যাকডেটেড কি? পুরাতন। বা সেকেলে, সেকেলে মানে কি? অর্থাৎ সেটা আর এখন আর চলে না এরকম। ওল্ড ফ্যাশনড, সেম জিনিস, সেকেলে। সেকেলে মানে কি? যা এখন আর মডার্ন না, মডার্নের বিপরীত। স্টোর হাউস অর্থ কি? অর্থ হচ্ছে ভান্ডার। স্টোর হাউস মানে কি? ভান্ডার। তাহলে খেয়াল করো, আমরা যে সেন্টেন্স লেখার চেষ্টা করি এইরকম হবে যে বলতে পারি যে নিউজপেপার ইজ দ্য ড্যাশ অফ নলেজ। তাহলে পত্রিকা হলো জ্ঞানের ভান্ডার। তাহলে এখানে বলছে তোমাকে একটা কম্পাউন্ড নাউন ইউজ করবা, তাহলে কোনটা করবা? তাহলে পত্রিকা হলো জ্ঞানের ভান্ডার, জ্ঞানের একেবারে সূতিকাগার, জ্ঞানের একেবারে কি বলা যায়, একটা বড় আশ্রয়স্থল। তাহলে এখানে কি বসাতে পারি আমরা? স্টোর হাউস, রাইট, এটা স্টোর হাউস। এটা কি হবে? স্টোর হাউস। তাহলে নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস। খেয়াল রাখবে একটু, যখন তোমরা একটা কম্পাউন্ড নাউন ইউজ করবা, মাঝখানে একটা ছোট্ট হাইফেন ইউজ করবা। স্টোর হাউস, ওয়েল বিহেভড, যাই ইউজ করো, মাঝখানে একটা হাইফেন ইউজ করার চেষ্টা করবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম। অনেকে এতক্ষণে জানাইছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহাদাত, হৃদয়, তুমি সম্ভবত আমার পেইড ব্যাচেরও ক্লাস, তোমাকে আমি এর আগেও দেখেছি কোথাও না কোথাও। ওকে, চলো ভাইয়েরা, আমরা তারপরে আগাই। হ্যাঁ, আসো। তাহলে এইখানে দেখো প্রশ্নগুলো আমরা যদি একটু খেয়াল করি, মানে বোর্ড পরীক্ষায় কি আসছে, সিলেট বোর্ড 19 আসছে একটা প্রশ্ন, আর লাইব্রেরি ইজ আ ড্যাশ অফ নলেজ। একটা জ্ঞানের ভান্ডার হলো লাইব্রেরি, লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার। তাহলে কি বলবো? স্টোর হাউস, স্টোর হাউস। দ্বিতীয় আসো, হার হাজবেন্ড বট হার আ ড্যাশ মোবাইল। তার হাজবেন্ড তাকে একটা নিত্য নতুন, একেবারে নতুন মোবাইল কিনে দিচ্ছে, ধরো আইফোন 17 প্রো ম্যাক্স। ঠিক আছে? তাহলে উত্তর কি করবা এখানে? তাহলে একদম নতুন যে জিনিসটা, সেটা কি হবে উত্তর? 2 নম্বরটা ব্র্যান্ড নিউ, তাই না? মেয়েরা চায় এরকম হাজব্যান্ড, যে ব্র্যান্ড নিউ আইফোন তাকে কিনে দেখতে না। সো চায় অনেকেই, পায় কতজন? সো অনেকে দেখা যায় যে ব্র্যান্ড নিউ কিনে দিচ্ছে, আর অনেকে দেখা যায় ব্র্যান্ড নিউ মাইর দিচ্ছে। ঠিক না? মোবাইল চাইলে মাইর হয় শুধু। যাই হোক, ওকে, জোকস অ্যাপার্ট, চলো। আচ্ছা, তাহলে কি হচ্ছে? ব্র্যান্ড নিউ, ব্র্যান্ড নিউ। ওকে, আচ্ছা, আমরা তারপরে কনসেপ্ট আসি, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, হ্যাঁ, খেয়াল করো, কোয়ান্টিফায়ার কি জিনিসটা বলো তো ভাইয়া? কোয়ান্টিফায়ার মানে হইতেছে আসলে একটা পরিমাণ, একটা পরিমাণ। কোয়ান্টিফায়ার মানে কি? একটা পরিমাণ, পরিমাণ, হ্যাঁ, পরিমাণ। কতটুকু? পরিমাণ মানে হইতেছে আসলে যেটা গোনা যায় না, হ্যাঁ, গুনতেও পারো, পরিমাণ অথবা পরিমাপ, পরিমাণ অথবা পরিমাপ, হ্যাঁ, পরিমাপ, পরিমাপ, পরিমাণ অথবা পরিমাপ। খেয়াল করো, তার মানে একটা জিনিস কি কম না বেশি, কেউ না নাকি সবাই, অল্প কয়েকজন নাকি বেশি, অল্প একটু নাকি অনেকটা, এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? কোয়ান্টিফায়ার। ঠিক আছে? কোয়ান্টিফায়ার। খেয়াল করো তো ভাইয়া, আমরা যেমন বলতে পারি যে, যেমন বলা হলো যে দেয়ার ইজ আ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। ওকে, তাহলে গ্লাসে অল্প একটু পানি আছে, এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে তুমি একটু চিন্তা করতে, অ্যান্সার কি হবে? আমি বলা হলো যে ড্যাশ হিউম্যান
হিউম্যান বিইং মাস্ট ডাই, তাহলে সকল মানুষকেই মরতে হবে একদিন। আমার বলা হলো যে, আমি বললাম যে আমার কাছে কিছু কলম আছে, অথবা আমি বললাম আমি কিছু কলম কিনেছি, আই হ্যাভ বট ড্যাশ পেন্স, আমি কিছু কলম কিনেছি। তাইলে বলো তো ভাইয়ারা উত্তর কোনটা কি হতে পারে বলে মনে হয় তোমাদের? ভাইয়া আমরা কি পাওয়ার প্লের সাথে ইংলিশ আলাদা করে নিব নাকি ব্যাপারটা কি বোঝাচ্ছেন? হ্যাঁ, তোমরা পাওয়ার প্লে কোর্সের মধ্যে আমাদের কমপ্লিট আমরা ইংলিশের প্রিপারেশনটা নিব। সো কোনো সমস্যা নেই, তোমরা পাওয়ার প্লেতে এনরোল করতে পারো, কোনো দুশ্চিন্তার কারণ নেই, ঠিক আছে? আর ইংলিশ তোমরা চাইলেও ভাইয়ার ইংলিশ ইউনিট 5.0 আছে, তোমরা আলাদা এনরোল করতে পারো, কোনো সমস্যা নেই। সো তবে এটা মনে করার দরকার নাই যে পাওয়ার প্লে মানে কমপ্লিট না, অবভিয়াসলি ইট ইজ আ ভেরি কমপ্লিট কম্প্যাক্ট কোর্স। এখানে অল্প ক্লাসে সব কিছু শেষ করা হবে। আর ইংলিশ ইউনিট যেটা হয় সেখানে হচ্ছে আমরা একটা টপিকের উপর 2-3টা লেকচার নিয়ে যেন আমরা রিল্যাক্সে সুন্দরভাবে আলোচনাটা শেষ করতে পারি। আর এখানে যেহেতু আমাদের টাইম কম, সো আমরা দেখা যাবে যে একটু লং ক্লাস নিয়ে সব জিনিস সুন্দরভাবে গুছিয়ে শেষ করাবো। সো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওকে, আসো ভাইয়া আমরা একটু উত্তরের দিকে আসি। হ্যাঁ, চলো তাহলে কি পাচ্ছি বলো তো? আসো তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখি যে পানি তো আনকাউন্টেবল জিনিস কিন্তু কি করা যায় না, ফিউ বসে না, কি বসে, লিটল। তাহলে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। ড্যাশ হিউম্যান বিং মাস্ট ডাই, তুমি বলতে পারো সব মানুষ মরতে হবে বা প্রত্যেকটা মানুষকেই মরতে হবে, তাহলে দুইটা উত্তর হয়। এখানে ছিল অল দিলে উত্তর হয়, আবার এভরি দিলে উত্তর হয়। হ্যাঁ, এভরি দিলেও উত্তর সঠিক। আচ্ছা, আই হ্যাভ বট ড্যাশ পেন্স, আমি কিছু কলম কিনেছি, তাহলে সাম, উত্তর কি হবে, সাম পেন্স। ওকে, তাহলে এখানে 1, 2, 3 এগুলো কিন্তু হতে পারে, সংখ্যা বসতে পারে। একটু মিলিয়ে দেখি আমরা উত্তরগুলো কিভাবে প্রশ্ন এসেছে আমাদের বোর্ড পরীক্ষা, তাহলে আমরা বুঝতে পারবো। দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মধ্যে অনেক অনেক গ্রাম আছে। তাহলে অনেক অর্থে যেগুলো কাউন্টেবল, তাহলে কি বসবে, মেনি বসবে, মেনি। ঠিক আছে, কাউন্টেবল হলে মেনি, আনকাউন্টেবল পানি বোঝালে মাছ বসতো। তাহলে অনেক অর্থে কাউন্টেবলে মেনি, আনকাউন্টেবলে বসে হচ্ছে মাছ। ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বিইংস নিড টু টেক ফুড, তাহলে খেয়াল করো যখন প্লুরাল করা হয়েছে, যখন প্লুরাল করা হয়েছে তখন আর এভরি দিতে পারবে না, এভরি বসবে সিঙ্গুলারের সাথে। বাট আমরা প্লুরাল যখন করব তখন অবশ্যই অল দিব। প্লুরাল ফর্মে অল বসে, সবাই মনে রাখো, প্লুরাল ফর্মে বসে কি, অল। একটু ছোট্ট করে নোট রাখো যে অলের পরে কি বসবে, অলের পরে হচ্ছে প্লুরাল নাউন, অলের পরে কি বসবে, প্লুরাল নাউন। অন্যদিকে এভরির পরে কি বসবে, এভরির পরে বসবে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। ওকে, এইটা একটু ছোট্ট করে নোট রেখে দাও, তাইলে তোমার জন্য এটা আর ভুল না হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, যে বিংস দিতে হচ্ছে, তাহলে কি হবে, অল লিভিং বিংস। ওকে, হি সেইজ প্রেয়ার ড্যাশ টাইমস আ ডে, সে দিনে 5 বার নামাজ পড়ে, তাহলে কি হবে, 5 বার, 5 টাইমস। তাহলে হি সেইজ প্রেয়ার 5 টাইমস আ ডে, সে দিনে 5 বার নামাজ পড়ে। ওকে, আশা করছি আমরা এই পর্যন্ত মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আশা করতেছি কোনো ঝামেলা নাই। আমি তো একদম বেসিক সহই পড়াচ্ছি, সো দুশ্চিন্তার কারণ নেই। আসি এবার আমরা একটু প্রেজেন্ট পার্টিসিপলের দিকে আগে। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল খুবই সহজে পড়াবো, এখানে অনেক কঠিন করার জিনিস আছে, অনেক কঠিন করে পড়ানো যায়, অনেক আলোচনা করা যায়, বাট আমি সেখানে যাব না। সব থেকে সহজে তুমি যেভাবে অ্যান্সার করতে পারবা পরীক্ষার হলে, খেয়াল করো, প্রেজেন্ট পার্টিসিপল মূলত হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। সেটা কি প্রকাশ করে, সেটা সাধারণত অ্যাডজেক্টিভ প্রকাশ করে, অথবা কখনো কখনো ভার্বের কাজও করে, এবং সেইটা বোঝায় আসলে চলমান অবস্থা, চলমান অবস্থা বোঝায়, একটা চলমান, একটা কাজ চলতেছে এইরকম বোঝায়। খেয়াল করে কি বললাম, ভার্বের সাথে আইএনজি, শুধু এইটুকু মনে রাখবে, একটা ওয়ার্ড ভার্বের সাথে আইএনজি বসবে,
বসে সেইটা কোনো একটা কন্টিনিউয়াস কিছুকে বোঝাবে, একটা কাজ চলতেছে এইরকম কিছুকে বোঝাবে। আমার কথা কি বুঝতে পারলা ভাইয়েরা? কি আইএনজি বসবে, ঠিক আছে? ওকে, আসো আমরা একটু দেখো আর কিচ্ছু আমি এখানে আমি দেখো আমি যদি কিছু এক্সাম্পল দিই, যেমন ধরো ওয়াক না হয় কি হবে, ওয়াক না হয় উত্তর হবে ধরো ওয়াকিং, ঠিক আছে? ধরো এখানে সিং না হয় উত্তর কি হবে, সিঙ্গিং। লাফ না হয় কি হবে, লাফিং, ঠিক আছে? যেমন আমি যদি এক্সাম্পল চিন্তা করি, আমি বললাম যে আই স আ ড্যাশ গার্ল, আমি একটা নৃত্যরত মেয়েকে দেখলাম, নাচতেছে এইরকম একটা মেয়েকে দেখলাম। তাহলে এইটার উত্তর কি হবে একটু ভাবো। হ্যাঁ, আমি তোমাকে 5 সেকেন্ড সময় দিলাম এটা উত্তর করবা যে আই স আ ড্যাশ গার্ল, আমি একটা তোমার নৃত্যরত মেয়েকে দেখলাম। তাহলে শুধু একটা শব্দ বসাবো, ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল, অতিরিক্ত কোনো শব্দ না, জাস্ট আ সিঙ্গেল ওয়ার্ড। ডান্সিং, রাইট। এই যে আমাদের সাথে তাসলিমা বলি, শাহরিয়া মিম উত্তর দিয়ে দিছো, খুবই সুন্দর। তাহলে কি হবে, আই স আ ডান্সিং গার্ল, আমি একটা নৃত্যরত, অর্থাৎ আমি মেয়েটাকে যখন দেখছি ও আসলে নৃত্য করতেছিল, নাচতেছিল, ওই চলমান সিচুয়েশনটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। একটু পরীক্ষার প্রশ্নগুলো দেখো। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স, আমরা শুধু আমাদের মানে কাজের সময়টা, কাজ করার সময়টাতে আমরা শুধু ভাষার ব্যবহার করি না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নের মধ্যে আমরা ভাষার ব্যবহার করি। তাহলে ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, তাহলে কি হয়ে যাবে, ওয়ার্কিং আওয়ার্স। ওয়ার্কিং, তাহলে ওয়ার্ক নয় কি হয়ে যাবে, ওয়ার্কিং আওয়ার্স। ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্কিং অর্থ হচ্ছে কর্মট সময়টা, যেই টাইমটা তুমি কাজ করো, সচল সময়টা। তাহলে ওয়ার্ক না হয় কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে ওয়ার্কিং আওয়ার্স। ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড, আমরা এই যে মানে দূষিত খাবার খেয়ে পিপল গেট সিক, মানুষ অসুস্থ হয়ে যায়। তাহলে ইট না হয় কি হবে, ইটিং হবে, খেয়ে, তাহলে কি হবে, ইটিং হতে পারে। আবার খাওয়া ইংলিশ যেহেতু টেক হয়, তাহলে টেকিংও হতে পারে, টেকিং। যেহেতু বাক্যের শুরুতে লিখেছি তাই আমি একটা ক্যাপিটাল লেটার দিয়ে উত্তরটা করব। তাহলে টেক না হয় কি হবে, টেকিং। ইট না হয়ে উত্তর হয়ে যাবে ইটিং। একদমই ইজি, একদম ইজি জিনিস। তারপর সব পাস্ট পার্টিসিপল, এই কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করে দেখো তোমাদের সাথে। প্রেজেন্ট পার্টিসিপলের সাথে পাস্ট পার্টিসিপলের পার্থক্য কোন জায়গায়? এইখানে দেখো শুধু কি লিখবা তুমি, V3। ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ছোটবেলা থেকে পড়ছি, ইট, অ্যাট, ইটেন, গো, ওয়েন্ট, গন, টেক, টুক, টেকেন, তারপর হচ্ছে টক, টকড, টকড। তার মানে আমরা কিন্তু এই জিনিসগুলো পড়ছি ছোটবেলায়। তাহলে মূল কথা কি, পাস্ট পার্টিসিপল মানে কি বলছে, একটা ভার্বের V3 ফর্ম হবে এবং সেইটা কাজ করবে একটা অ্যাডজেক্টিভ হিসেবে। একটু লিখে রাখো, কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে। আচ্ছা, আমি সহজ সংক্ষেপে পড়াচ্ছি হ্যাঁ জিনিসটা, হ্যাঁ তোমাকে এগুলো নিয়ে অপ্রয়োজন আলোচনা করার প্রয়োজনটা আমি করছিও না। হ্যাঁ, আচ্ছা এইবার একটু খেয়াল করো। যেমন V3 যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে খেয়াল করা হইতে পারে কি, ব্রেক থেকে ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে কি ভাঙা। তাহলে রাইট, রোট, রিটেন, রিটেন, যেমন রিটেন পেপার, লিখিত খাতা, রিটেন লেটার, লিখিত চিঠি। তারপর দেখো যদি আমরা বলি যে তোমার আমরা ব্রোকেন হইতে পারে, রিটেন হইতে পারে অ্যাকোয়ার্ড, অর্জিত নলেজ। অ্যাকোয়ার মানে অর্জন করা, গ্রহণ করা। অ্যাকোয়ার্ড যদি বলি তাহলে কি হবে, অর্জিত বা অ্যাচিভড। ওকে, অথবা ফলেন, পতিত। ফলেন মানে কি, পতিত, যেটা পড়ে গেছে, ফলেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত জিনিসগুলো। চিন্তা করো, আমি বললাম যে যে আমরা বাক্য যদি বলি যে দেয়ার ইজ আ ড্যাশ চেয়ার অন দ্য ফ্লোর, অন দ্য ফ্লোর, তাহলে ফ্লোরের উপর একটা ভাঙা চেয়ার পড়ে আছে, ফ্লোরটার উপরে একটা ভাঙা চেয়ার পড়ে আছে। তাইলে কি উত্তর করবে একটু বলো তো দেখি। ফ্লোরের উপরে একটা ভাঙা চেয়ার পড়ে আছে, কি তুমি কি যে কোনো কিছু চাইলে অ্যান্সার করতে পারবা? অবশ্যই না, অবশ্যই না। এখানে এমন একটা অ্যান্সার হবে যেটা কিনা কি V3 হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে কি ব্রোকেন। তুমি তো যে ভাই আমি একটা নিউ চেয়ার দিব, ওল্ড চেয়ার দিব না, কারণ দেখো নিউ
আর ওল্ড দুইটাই কিন্তু কি অ্যাডজেক্টিভ, কিন্তু তারা কি V3 না। বাট যদি ধরো হচ্ছে ব্রোকেন, ব্রোকেন কিন্তু দুইটা কোয়ালিটি আছে, সে সে একই সাথে V3 প্লাস সে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবা, V3 প্লাস অ্যাডজেক্টিভ হইতে হবে, তাহলে এটা কি, এটা হচ্ছে ব্রোকেন। তো দেখি অ্যান্সারগুলো কিরকম প্রশ্ন আসছে আমাদের পরীক্ষায়। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার ড্যাশ নলেজ ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড। তাহলে বহির্বিশ্বের সাথে আমরা আমাদের অর্জিত জ্ঞানকে সংযুক্ত করতে পারি, কাজে লাগাইতে পারি। তাহলে অর্জিত জ্ঞান V3 হবে, রাইট। তাহলে কি হবে, অ্যাচিভড অথবা অ্যাকোয়ার্ড। তারপর আসো, ড্যাশ ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ। তাহলে দূষিত অথবা হচ্ছে একদম পলিউটেড ওয়াটার বা কন্টামিনেটেড ওয়াটার, পলিউটেড অথবা কন্টামিনেটেড। পলিউটেড যেহেতু শুরুতে আমি বড় হাতে লিখবো, পলিউটেড অথবা কন্টামিনেটেড। ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ। তাহলে এই যে দূষিত পানিগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আসো আমাদের মনে আর দুইটা কনসেপ্ট আছে, তাহলে আমাদের প্রি মডিফায়ার শেষ। দেখো আমরা কত সহজে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রি মডিফায়ারের মতো বড় জিনিস আমরা শেষ করে ফেলতেছি। সো দিস ইজ কল্ড কম্প্যাক্ট প্রিপারেশন। তুমি যদি 6 ঘন্টা ক্লাসও করো এটার উপর সেম জিনিসই বুঝবা। আবার যদি তোমাকে গুছিয়ে পড়ানো যায় তাহলে 1.5 ঘন্টায় প্রি মডিফায়ার পসিবল, আরও 1 ঘন্টা পড়লে পোস্ট মডিফায়ার পসিবল। ইভেন আমি যদি এত কথা না বলি 2 ঘন্টার মধ্যে পুরো মডিফায়ার পড়ে ফেলা পসিবল। ওকে, আসো নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা আমাদের একটু ঝামেলা করে। হ্যাঁ, নাউন অ্যাডজেক্টিভ মাথায় রাখো, একাধিক নাউন যখন একসাথে কাজ করে, একাধিক নাউন, হ্যাঁ ধরো এখানে কয়টা নাউন আছে, এখানে একটা নাউন প্লাস এখানে আরেকটা নাউন প্লাস এইখানে আরেকটা নাউন। একটা সহজ কনসেপ্ট তোমাদের লাইফ টাইম কাজে লাগবে, খেয়াল রাখো। একাধিক নাউন যখন একত্রে বসে, একাধিক নাউন 2টা 3টা 4টা যতটাই হোক, তখন মনে রাখবা শেষেরটা শুধু নাউন হয়, আর শুরুর যে নাউনগুলো থাকে তারা দেখতে নাউন, তবে এরা প্রত্যেকে হয়ে যায় এক একটা অ্যাডজেক্টিভ। তার মানে এইটা কি, এইটা হলো একটা অ্যাডজেক্টিভ, খেয়াল করো। তাহলে এইটা কি, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এইখানে যে নাউনটা আছে সেও কি হয়ে যাবে, সে হয়ে যাবে আরও একটা অ্যাডজেক্টিভ। ওকে, জিনিসটাকে আমরা যদি একটু উদাহরণ সহ বুঝি তাহলে খেয়াল করো। যেমন বললাম যে যে দেয়ার আর, যে আমি বলতে পারি কি, আওয়ার ভিলেজ পিপল are very hardworking, okay? আমাদের গ্রামের মানুষরা অত্যন্ত কঠোর পরিশ্রমী। এখানে 2টা নাউন আছে, খেয়াল করো। একটা হচ্ছে পিপল, এইটা নাউন, আবার এখানে ভিলেজ আরেকটা নাউন। তাহলে মাথায় রাখবা এইটা নাউন, তবে এইটাকে আমরা বলবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এটা নাম হয়ে যাবে কি, নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অথবা এটা আরেকটা নাম হয়, আমরা এটা বড় ক্লাসে পড়বো, এর নাম হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা এই নামে পাবো। তাহলে দেখো তো প্রশ্ন কিরকম আসছে, যে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। আমাদের বেশিরভাগ গ্রামের মানুষ টিউবওয়েলের পানি পান করে। শহরে কিন্তু ট্যাপ আছে, মোটর আছে, ফিল্টার আছে, বিভিন্ন কিছু, বাট গ্রামের মানুষ বেশিরভাগ পানি কিন্তু টিউবওয়েল থেকেই পান করে। তাহলে কি হবে, তাহলে এখানে পিপল একটা নাউন, তোমাকে আরেকটা নাউন লাগবে, কি হবে, তাহলে ভিলেজ পিপল। তাহলে ভিলেজ, তাহলে কি ভিলেজ নিজেও একটা নাউন, পিপলের আগে বসাতে সে হয়ে গেছে একটা নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আসো, হি ওয়ান্টেড সাম মানি ফ্রম হিজ ফাদার টু বাই আ ড্যাশ টিকেট। সে তার বাবার কাছে কিছু টাকা চাইছিল একটা ড্যাশ টিকেট কেনার জন্য। তাহলে টিকেট একটা নাউন, আমার এখানে আরেকটা কি লাগবে, একটা নাউনই লাগবে। তাহলে কি টিকিট চাইছিল আমেরিগো, এমনি একটা বাসের টিকিট চাইছিল। তাহলে কি হবে, বাস। তাহলে বাস একটা নাউন, নাউনের আগে বসাতে সে হয়ে গেছে নাউন অ্যাডজেক্টিভ। আমেরিগো তার বাবার কাছ থেকে একটা বাসের টিকিট কিনতে চাইছিল।
ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেমনস্ট্রেটিভ। তাহলে আমাদের ডেমনস্ট্রেটিভ আমরা একটু চার্ট করে পড়বো, সবাই একটু লিখে নোট করে ফেলো বা চার্ট করে ফেলো। ডেমনস্ট্রেটিভ আমাদের আছে চারটা, আমরা চারটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনায় করবো, খুব বেশি কঠিন আলোচনা দরকার নাই। এই পাশটা হচ্ছে সিঙ্গুলার, এই পাশটা হচ্ছে প্লুরাল। ওকে, তাহলে খেয়াল রাখো সিঙ্গুলার কে বসে, প্লুরাল কে বসে। সিঙ্গুলার আমাদের দুইটা, একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে আমাদের দ্যাট। এই দুইটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার। ওকে, দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, THES, দিস। আর দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে আমাদের দোজ, THOS, দোজ। ওকে, তাহলে কি পাচ্ছি, দিস, দিস, দ্যাট, দোজ। এগুলোর আবার ক্ষেত্র যদি চিন্তা করি, দেখো এইটা হচ্ছে আমাদের সাধারণত প্রেজেন্ট টেন্সে বসে, সাধারণত প্রেজেন্ট টেন্সে বসে। এইটাও কি বসে, প্রেজেন্ট টেন্সে, সাধারণত প্রেজেন্ট। আবার এইটা বসে কাছের জিনিস বোঝাতে, মানে নিয়ার, মানে কি নিয়ার। এবং এইটা বসে কি নিয়ার, মানে কাছের জিনিস বোঝাইতে নিয়ার, ঠিক আছে। অপরদিকে দ্যাট আর দোজ, এই দুইটা বসে হচ্ছে পাস্ট টেন্সে। সাধারণত কিসে বসে এই দুইটা, পাস্ট টেন্স, পাস্ট এবং কি ফার, দূরের জিনিস বোঝাতে। এবং এইটাও খেয়াল রাখবা, এটা বসে কি পাস্ট, জাস্ট প্লুরাল, পাস্টের ক্ষেত্রে, এবং কি ফার, দূরে জিনিস বোঝানোর ক্ষেত্রে। ওকে, এই জিনিসগুলো তোমরা মনে রাখলেই তোমার পুরা জিনিসটা ক্লিয়ার। আমরা একটু দেখি, হ্যাঁ, জাস্ট সিঙ্গুলার প্লুরাল মনে রাখবা। পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস। তাহলে খেয়াল করো, তাহলে এই যে দেখো এখানে টিউবওয়েলস প্লুরাল, তাহলে তুমি কয়টা অপশন পাচ্ছ, একটা হচ্ছে দিস প্লুরাল অথবা দোজ। তাহলে তুমি দুইটা যে কোনোটা অ্যান্সার করতে পারবা, এখানে খুব একটা কাছে দূরে বেশি একটা ম্যাটার করে না। হ্যাঁ, এইসব ক্ষেত্রে এত ম্যাটার করে না, দেশ দোষ দুইটার যে কোনো অ্যান্সার করা যাবে, এইচএসসিতে এত ম্যাটার করে না, বুঝছো, কারণ তোমাদের এমসিকিউ অ্যান্সার না, এমসিকিউতে অনেক স্ক্রুটিনাইজ করে পড়া লাগে। বাট তুমি এইখানে দেশ বা দোষ যেটাই উত্তর দাও ওইটাই সঠিক হবে, দুইটাই উত্তরই সঠিক হবে। সো এখানে দেশ দিলে উত্তর সঠিক হবে অথবা দোষ দিলে উত্তর সঠিক হবে। ওকে, to erase dash history is not easy because history continues to follow us. এটা ইতিহাস মানে অতীতের ঘটনা, এবং হিস্ট্রি এখানে সিঙ্গুলারে আছে, তাহলে অতীতের সিঙ্গুলার একটাই, সেটা হচ্ছে দ্যাট। পাস্ট টেন্সে দেখো সিঙ্গুলার, পাস্টের সিঙ্গুলার একটাই, সেটা হচ্ছে দ্যাট। তাহলে ওই ইতিহাসকে মুছে ফেলা সহজ না, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে দ্যাট। দ্যাটের টিটা ছোট হতে হবে, টু ইরেজ দ্যাট হিস্ট্রি। সো এই ছিল আমাদের আজকের পড়াশোনা। সো কেমন লাগছে বলো, আমরা কি প্রি মডিফায়ার পারলাম? আমাদের মনে কি একটা সাহস আসলো বলো তো? আমরা 1 ঘন্টা 17 মিনিট টাইম নিয়েছি, কারণ তোমাদের এখন আরেকটা ক্লাস শুরু হবে, বাংলা ফ্রি ক্লাস। সো সেই জন্য ভাইয়া যতটুকু কম্প্যাক্টলি পসিবল বাট পুরোটা পড়াইছি। হ্যাঁ, অর্থাৎ আমি 1 ঘন্টা 17 মিনিট, যদিও এটার উপর আলোচনাটা আরও বড় করা যেত, দীর্ঘায়িত করা যেত, তোমাদের কমেন্ট পড়ে তোমাদের সময় নষ্ট করা যেত, সেটা আমরা কখনোই করি না। আমরা বন্দি বাসলায় এইটার দিক দিয়ে আমরা সব সময় চেষ্টা করি যেন অধিক কমেন্ট, অধিক তোমাদের সাথে কথাবার্তা বলে যেন সময় নষ্ট না করা হয়। ওকে, ওয়াও, নেক্সট ক্লাস তাড়াতাড়ি চাই, অনেক ভালো লাগছে ভাইয়া, বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেকে কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো আসতেছে না, এটা কোনো একটা কারণ হইতে পারে। এটা নেক্সট ক্লাসটা কবে ভাইয়া? আমরা নেক্সট ক্লাসটা পরে জানাবো তোমাদেরকে। হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক উপকার হলো। 26 তারিখ ইংলিশ এক্সাম, ওকে ঠিক আছে, ভালোভাবে পড়ো। ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা ক্লাস করেছো তোমরা ভাইয়ের সাথে একটা সুন্দর একটা সেলফি তুলে রাখো। হ্যাঁ, আমরা আজকে পড়িয়েছি যেহেতু সুন্দর একটা টপিক পড়লাম, তোমরা সেলফি তুলে আমাদের এসিপির আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা গ্রুপে এবং বন্দি পাঠশালা গ্রুপে শেয়ার করবা যে আজকে মানিক ভাইটা সেরা ক্লাস করেছি আমরা। ঠিক আছে, তাহলে আমি কিভাবে পোজ দিব? পোজ হচ্ছে ওই যে আমার যে মানুষ আমাদের পাশে আছে, ঠিক আছে, ওই যে একটা বলে না, ওই যে লে হালুয়া লে ছবির মধ্যে মানুষ আমাদের পাশে আছে। ঠিক আছে, এই সবাই স্ক্রিনশট। ঠিক আছে, আমি আবার 1 2 3 বলবো, 1 2 3 বলার পরে সবাই স্ক্রিনশট নিবে একসাথে। ঠিক আছে, সবাই একসাথে 1 2 3। 26 পেজ
তোমাদের সাথে মানিক ভাইয়ের অফিসিয়াল জার্নি শুরু হয়ে গেল পাওয়ার প্লের মাধ্যমে। এবং তোমরা এই পাওয়ার প্লেতে তোমাদের শুধু লাইভ ক্লাস না, লাইভ ক্লাস, রেকর্ডেড, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু তোমরা ইংলিশে পাবা। সব কিছু পাবা, সব কিছু মিনস সব কিছু, সাজেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি ধীরে ধীরে দেওয়া শুরু করব। সো সবার সাথে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি, স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।